সপ্তাহের শেষে ১ বা ২ রাত কলকাতার কাছে একটু নির্জন সমুদ্র সৈকতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে মন্দারমণি আপনাদের কাছে বেস্ট অপশন। কলকাতা থেকে মাত্র ১৭২ কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত অপেক্ষাকৃত নিরিবিলি, শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে রিসর্টে বসেই সমুদ্র দেখা যায়। আর ইচ্ছা হলেই লাল কাঁকড়ার সাথে বালির ওপর দিয়ে হেঁটে আনন্দ উপভোগ করতে পারেন। তাই হঠাৎ করেই বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। তবে আজ আমি খুব অল্প খরচে মন্দারমণি ঘুরে দেখাতে চলেছি। যেহেতু আমাদের আগে থেকে কোনো রিজার্ভেশন টিকিট কাটা ছিল না, তাই সকাল সকাল হাজির হলাম হাওড়া স্টেশনে। তারপর তাড়াতাড়ি করে সকাল ৬:৪৫-এর তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল টিকিট কেটে নিলাম। হাওড়া থেকে রামনগর পর্যন্ত জেনারেল টিকিট নিল ৯০ টাকা পার পার্সন। তবে আপনারা বাসে করেও মন্দারমণি যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ধর্মতলার এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড থেকে বাসে করে চলে যেতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে একটি টোটো বা অটোতে করে চলে যেতে পারেন মন্দারমণি। তো চলুন মন্দারমণির যাত্রা শুরু করা যাক। ফাইনালি নেমে পড়লাম রামনগর স্টেশনে, রামনগর বেঙ্গল। আর আজকের আমার গন্তব্য হচ্ছে মন্দারমণি। আপনারা যদি মন্দারমণি আসেন তাহলে এই রামনগর স্টেশন ছাড়াও কাঁথিতে নামতে পারেন। আর লোকাল ট্রেনে করে আসলে আপনারা আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে তারপর টোটো, অটো তো অপশন রয়েছে, করে আপনারা চলে যেতে পারেন সোজা মন্দারমণি। আমরা এই রামনগর স্টেশনের বাইরে যাব, গিয়ে একটা টোটো বা অটো ধরে যাব চাউলখোলা। ওখান থেকে আবার টোটো, অটোতে করে বা বাসে করে চলে যাব মন্দারমণি। ওখান থেকে বাস স্ট্যান্ডে আমরা চলে যাব। এরা এইটুকুর মধ্যে না বেশ ভালোই রেট নিচ্ছে। চলো, স্টেশন থেকে আমাদের টোটো বা অটো বেশ অনেকটাই রেট বলছে, 700-800 টাকা। তো আমরা এই রাস্তা ধরে বাস স্ট্যান্ডে যাব, তারপর ওখান থেকে বাসে উঠে চলে যাব আমরা মন্দারমণি। তো চলুন যাওয়া যাক। দিদি ভাই আসছে, চলো। ওয়েদারটাও মোটামুটি ভালো হয়েছে, চলে যাক। আমরা এই রামনগর স্টেশন থেকে প্রায় 10 মিনিট হেঁটে চলে এলাম পুরো বাসের কাছে। এবার এখান থেকে একটা বাস বা অটোতে করে চাউলখোলা যাব। চাউলখোলা থেকে আবার টোটো, অটো বা বাসে করে আমরা মন্দারমণি যাব। তো চলুন যাওয়া যাক। আর আমি সমস্ত ডিটেলস আমি পেয়ে যাব, যদি আমরা এখনও হোটেলও করিনি। তো আমরা একটা বাজেট হোটেলও করব, সেটা কত পড়ে সেটাও আপনাদেরকে জানাবো। মেন রাস্তায় আসতে ব্রিজের ওপারে অটো দেখতে পেলাম, তাই অটোর দিকে এগিয়ে চললাম। তো চলে এলাম এই অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে দাদা অটো ভাড়া নিচ্ছে চাউলখোলা অবধি 20 টাকা করে পার হেড। তো যাই, চলুন। অটো অটো কম দামে পাবেন, দেখুন। আমাদের রামনগর স্টেশন থেকে এই চাউলখোলা আসতে সময় লেগেছে 30 মিনিট। এবার এখানে এসে আমরা এবার একটা অটোতে করে চলে যাব মন্দারমণি। আপনারা কলকাতা থেকে বাস করে আসলে এখানেই নামতে হবে চাউলখোলাতে, এবং এখান থেকে নেমে আপনারা মন্দারমণিতে যেতে পারবেন। আর এখান থেকে টোটো শেয়ারে পড়ে 30 টাকা, আর রিজার্ভ করতে 150 টাকা। তো চলুন যাওয়া যাক। চাউলখোলা থেকে মনসা মন্দির পর্যন্ত যাওয়ার জন্য 30 টাকা করে শেয়ারে উঠে পড়লাম অটোতে।
মনসা মন্দির বাজারে নেমে প্রথমেই আমরা করে নিলাম ব্রেকফাস্টে আমাদের খরচ পড়েছিল মাথাপিছু 40 টাকা করে। খাওয়ার পর আমাদের দরকার ছিল হোটেলের, আর তারই খোঁজে ঘুরেছি দাঁড়ে যে অভিজ্ঞতা মনে রাখার মতো। সরি বন্ধুরা, আমি এই মন্দারমণিতে এসে সঙ্গে আমি ভিডিওটা দিতে পারিনি, কারণ আমার হোটেল খুঁজতে অনেকটাই সময় চলে গেছিলো আর শরীরটাও ক্লান্ত হয়ে পড়েছিল। যাই হোক, আমি চাউলখোলা থেকে অটোতে করে এলাম এই মনসা মন্দিরের সামনে। আসতে সময় লেগেছিল 30 মিনিট, আর ভাড়া তো আগেই বলেছিলাম 30 টাকা করে নিয়েছে শেয়ারে। তো আপনারা এই মনসা মন্দিরের কাছে এসে নেমে যেতে পারেন। এখানে প্রচুর হোটেল আছে, আমি কয়েকটি হোটেলের নাম, ফোন নাম্বার সব কিছুই দিয়ে দেবো ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে, আপনারা দেখে নেবেন। আর আগে থেকেই হোটেল বুক করে আসাটাই ভালো হবে, কারণ আমাদের মতো এত হ্যারেস হতে হবে না। তো আগে থেকে বুক করে আসবেন, আমি কিছু হোটেলের নাম দিয়ে দেবো। আর আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলটা বাজেট ফ্রেন্ডলি। তো সেখানে আমাদের হোটেল রুম নিয়েছে এটা 1200 টাকা নন এসি, আর এসি নিলে 1800 টাকা। তো আমি আপনাদের দেখাবো আমাদের রুমটা কেমন, হোটেলটা কেমন। তো চলুন। মন্দির থেকে সি বিচ কিন্তু অনেকটাই কাছে, ওই প্রায় 1-2 মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে। আর আমাদের হোটেলটাও কিন্তু ওই 1-2 মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে। তো আমি দেখাবো হোটেলটা কেমন, আমাদের বাজেটের মধ্যেই হয়েছে, আপনাদের সেটা তুলে ধরবো এবং দেখাবো। আপনারা যদি আসেন এবং আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে এই হোটেলে এসে উঠতে পারেন। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনারা এই রেস্টুরেন্টে খেতেও পারেন। আর বাজেটের মধ্যে রুমটাও পেয়ে যাবেন, এসি চাইলে এসি পেয়ে যাবেন। এছাড়াও অনেক আরও বেশি রেটের রুম আছে, আপনারা আপনাদের পছন্দের মতো রুম নিতে পারেন। এই রুমে আপনারা এই হোটেলে আপনারা গ্রুপে করে আসলে সেখানেও থাকার ব্যবস্থা আছে। 10 থেকে 20 জন, এমনকি 30 জন পর্যন্ত একসঙ্গে থাকার ব্যবস্থা আছে। এই হলো হোটেল সিন্ধু কন্যা, যেখানে আমরা আজ উঠেছি। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, এর নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। হোটেল সিন্ধুকন্যার ভিতরে ঢুকতেই এরকম দুপাশে ছোট অনেকগুলো রুম দেখতে পাবেন, যেগুলো 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমাদের রুমটি ছিল এই ঘরটির ঠিক পিছনে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, আপনারা গ্রুপ করে আসলে এখানে পিকনিক করতে পারবেন সবাই মিলে। আর এই ভিতরে বেশ সুন্দর আম গাছ রয়েছে, আরও অন্যান্য গাছগুলো রয়েছে। ভিতরটা বেশ ভালো, আর প্রপার্টিটা অনেকটাই বড়। এবার আমাদের রুমের রিভিউটা দিয়ে দিই। এই হলো রুমটা ছোট বাট ভালো, বেডের সাইজটা ভালো, 3 জন ভালোভাবে থাকতে পারবে। আর ফ্যান আছে, টিভি আছে, এসি আছে। এসি ইনক্লুড করলে রুমটার ভাড়া 1800 টাকা, আগেই বলেছি। একটা ছোট ড্রেসিং টেবিল আছে, একটা ছোট্ট টেবিল আছে, আর এখানে একটা বেসিন আছে, মিরর আছে। আর ওয়াশরুমটা ছোট্ট, তো মোটামুটি ঠিক আছে। 1200 টাকার মধ্যে এর থেকে বেশি ভালো পাওয়া আশা করা যায় না, বিশেষ করে এই মন্দারমণিতে, যেখানে ম্যাক্সিমাম হোটেলই এক্সপেন্সিভ। শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি ঠিক আছে। এবার আপনাদের এই হোটেলের আরও কয়েকটি রুম ঘুরে দেখাই। এখন যে রুমটি দেখছেন এটা হচ্ছে 6 বেডের রুম, আর এই রুমের ভাড়া 1800 টাকা। এটা হচ্ছে 10 বেডের রুম, এখানে আপনারা 10 জন ভালোভাবে থাকতে পারবেন। এই রুমের ভাড়া 3500 টাকা। এবার যে রুমটি দেখতে চলেছেন এটা হচ্ছে বিশাল হল রুম, এখানে আপনারা 30 জন পর্যন্ত থাকতে পারবেন। এই রুমের ভাড়া 6 থেকে 6500 টাকা। এবার যে রিসর্টটি দেখছেন এই রিসর্টটি হোটেল সিন্ধুকন্যার ঠিক বিপরীতে অবস্থিত। এই রিসর্টটির নাম হলো পান্থ তীর্থ। আপনারা 4 চাকা নিয়ে আসলে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে।
এখানে হোটেল রুম ছাড়াও বেশ কিছু কটেজ রয়েছে, যেখান থেকে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। এবার আপনাদের দেখাতে চলেছি মনসা মন্দিরের ঠিক সামনেই হোটেল আর্য ইন্টারন্যাশনাল। এই হোটেলে আপনারা সুইমিং পুল পেয়ে যাবেন। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই রুম থেকেই আপনারা সি ভিউ পেয়ে যাবেন। বিকালে একটি অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম লাল কাঁকড়া বিচের দিকে। আমরা মনসা মন্দিরের কাছ থেকে একটা অটো ভাড়া করলাম লাল কাঁকড়া বিচ যাওয়ার জন্য। আর টোটো অটো দাদা আমাদের ভাড়া দিল 200 টাকা। তো চলুন যাওয়া যাক লাল কাঁকড়া বিচে। অনেকটা সন্ধে হয়ে এসেছে, জানি না কতটা দেখতে পাবো। চলে এলাম লাল কাঁকড়া বিচে। এখান দিয়ে যাব সোজা। ছোট ছোট ঝাউ গাছ রয়েছে। হ্যাঁ, ঝাউ গাছ আছে বেশ ভালো। কাঁকড়া কোথায় থাকে? এখানেও ভিড়। ওই যে লাল কাঁকড়া, এই হলো লাল কাঁকড়া। আর এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া রয়েছে, আর ছোট ছোট নয়, বেশ বড়। আর এই বিচের পাশে কিন্তু অনেক ঝাউ গাছ রয়েছে, বেশ ভালো লাগবে। তবে সকালবেলায় আসলে মনে হয় লাল কাঁকড়াটা বেশি দেখা যাবে। প্রচুর লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, কাছে গেলে সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। অসাধারণ ভিউ। সন্ধ্যাবেলায় এত সুন্দর ভিউ দেখতে পাবো ভাবিনি। অসাধারণ অসাধারণ। ও দারুণ দারুণ। এই লাল কাঁকড়া সি বিচে আসলে বেশ ভালো লাগবে। আর এখানে অনেকগুলো হোটেল রয়েছে, এখানেও আপনারা থাকতে পারেন। এখানে আপনারা একটু খোঁজ নিলে বেশ বাজেটের মধ্যে হয়তো হোটেল পেয়ে যাবেন। আর এখানটা থেকে সামনেই লাল কাঁকড়া সি বিচ, বেশ ভালো লাগবে। আসুন মন্দারমণি ঘুরে মন্দারমণি সৌন্দর্য উপভোগ করুন, খুব ভালো লাগবে। লাল কাঁকড়া বিচ দেখে হোটেলে ফিরে আবারও চলে এলাম সন্ধ্যাকালীন মনসা মন্দির বাজার ঘুরতে। মন্দিরের সামনে মন্দারমণির মার্কেট। এখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র রয়েছে, এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। এখানে বিভিন্ন কাঠের তৈরি জিনিস রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, আইসক্রিম, ফুচকা, বিভিন্ন দোকান রয়েছে। সন্ধ্যাকালীন এই মন্দারমণির মার্কেট বেশ জমজমাট হয়ে ওঠে। মার্কেটটি একটু ছোট হলেও এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন। ছোটদের খেলনা থেকে শুরু করে বড়দের জুয়েলারি, এমনকি অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ছোট বড় বিভিন্ন খাবারের স্টল, চকলেট, ম্যাগি, মন্দারমণির সন্ধ্যাবেলার বিচ। এখানে বিভিন্ন খাবারের স্টল রয়েছে, দেখতে পাচ্ছি ফুচকা, আইসক্রিম, ফুচকা, অনেক কিছু স্টল রয়েছে। এখানে বাচ্চাদেরও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে।
মন্দারমণির সন্ধ্যাকালীন সি বিচ অপূর্ব সুন্দর লাগছে। নিচে হাঁটতেও বেশ ভালো লাগছে। সন্ধ্যাবেলায় এই বিচে বিভিন্ন প্রকারের সিফুড খাবারের স্টল রয়েছে। আমরাও সুইট কর্ন নিয়ে বিচের পাড়ে বসে বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। সকালে এসেছি মন্দারমণির বিচে, বেশ ভালো লাগছে। শরীরটা খুবই খারাপ আমার, রাতে জ্বর এসেছিল। তো যাই হোক, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এখানে বসে আপনারা নিশ্চিন্তে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। বেশ অনেকগুলোই রয়েছে। আর সবথেকে ভালো লাগলো এই মন্দারমণির বিচটা, আপনারা এখানে আসলে দীঘায় যেমন পর্যটকদের প্রচণ্ড ভিড় থাকে, এখানে কিন্তু অতটা নেই, একদম মোটামুটি নিরিবিলি। আর এটাই আমার ফার্স্ট টাইম মন্দারমণি আসা। এখানে অতটা ভিড় নেই, বেশ ভালো লাগছে। বিচটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দীঘায় যেমন একটু নোংরা আবর্জনা পড়ে থাকে, এখানে কিন্তু নিট অ্যান্ড ক্লিন বিচ, বেশ ভালো। আর পর্যটকদের ভিড় খুবই অল্প, তবে আগের তুলনায় এখন পর্যটকদের ভিড় বেড়েছে। পরবর্তী সময় আরও হয়তো মন্দারমণির জনপ্রিয়তা বাড়ছে, ভিড়ও বাড়বে। কিন্তু ওরা অন্যান্য জয় রাইডস আছে, আর কিছু করে বোটিং, অনেক কিছু আছে। আর বাচ্চাদের তো অনেক কিছু জয় রাইডস রয়েছে, তারা তো এখানে প্রচণ্ড আনন্দ করবে, ভালোও লাগবে। আমি শুরুতেই বলেছিলাম মন্দারমণি খুব অল্প খরচে ভ্রমণ করেছি। এবার সেই খরচের হিসাব আপনাদের সাথে শেয়ার করি। আমাদের হাওড়া থেকে রামনগর এবং দীঘা থেকে হাওড়া পর্যন্ত ট্রেনের জেনারেল টিকিট পড়েছিল 370 টাকা। অটো, টোটো এবং সাইট সিনে খরচ পড়েছিল 490 টাকা। এর মধ্যে মন্দারমণি থেকে ফেরার পথে আমাদের টোটো 150 টাকায় রিজার্ভ করে চাউলখোলা পর্যন্ত আসতে হয়েছিল। রুম রেন্ট পড়েছিল 1200 টাকা, আর খাওয়া খরচ পড়েছিল 940 টাকা। মোট খরচ হয়েছিল 3000 টাকা। আমাদের মাথাপিছু দুজনের খরচ পড়েছিল 1500 টাকা করে। এবার জানাই, এই ট্যুরটি আপনারা যদি 3 জনে করেন সেক্ষেত্রে আপনাদের ট্রেনের ভাড়া পড়বে 555 টাকা, টোটো, অটো এবং সাইট সিনের খরচ পড়বে 560 টাকা। রুম রেন্ট আগেই বলেছি 1200 টাকা, খাওয়া খরচ পড়বে 1415 টাকা। মোট খরচ পড়বে 3730 টাকা। মাথাপিছু খরচ পড়বে 1243 টাকা।
তো আপনারাও আমাদের মতো এইভাবে খুব অল্প খরচে মন্দারমণি ভ্রমণ করতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।